শুরু করা যাক কবিগুরুকে দিয়েই। এক ধর্ম রাজ্য পাশে ছিন্ন খণ্ড বিক্ষিপ্ত ভারত বেঁধে দেব আমি। শিবাজি উৎসব কবিতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একথা লিখেছেন। সেখানে প্রবল প্রতাপশালী মোগল সাম্রাজ্যের বিরুদ্ধে এক মারাঠা বীর শিবাজি, তিনি ঐক্যবদ্ধ ভারতের স্বপ্ন দেখছেন। তিনি মারাঠা সাম্রাজ্য গড়ে তুলতে চান এবং তার পতাকার নিচে সমগ্র ভারতবর্ষকে তিনি ঐক্যবদ্ধ করতে চান। একই ঘটনা ঘটছে ইউরোপের ক্ষেত্রে। 19 শতকে ইউরোপে আমরা দেখব দুটি দেশ জাতীয়তাবাদ এবং বিপ্লবের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ঐক্য চেতনায় নিজেদেরকে উদ্বুদ্ধ করছে এবং তারা ঐক্যবদ্ধ হচ্ছে। দুটি দেশ হলো জার্মানি এবং ইতালি। এখন আমরা ইতালির ঐক্যকরণ এবং জার্মানির ঐক্যকরণ কিভাবে ঘটেছিল সে বিষয়ে জানব। প্রথমেই আসি ইউনিফিকেশন অফ ইতালি। এখানে আমরা দেখব অনেক রকম অনৈক্য, বিদ্বেষ এবং পরাধীনতাকে অস্বীকার করে কিভাবে ঐক্যবদ্ধ ইতালির জন্ম হচ্ছে, কারা নেতৃত্ব দিচ্ছে, কিভাবে তারা ঐক্যবদ্ধ এবং শক্তিশালী রাষ্ট্র হিসাবে নিজেদেরকে তুলে ধরছে, এটাই এখনকার আলোচনার বিষয়। প্রথমেই জেনে নেব ইতালি কিছু কিছু অঞ্চলের কথা, যেগুলো সেই সময় তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। যেমন পিয়েডমন্ট, সার্ডিনিয়া, ন্যাপলস, সিসিলি, পারমা, মডেনা, ভেনিসিয়া, লম্বার্ডি। এতগুলো বড় বড় অঞ্চল নিয়ে ইতালি গঠিত ছিল। এদের মধ্যে কোনো ঐক্য ছিল না, পারস্পরিক বিদ্বেষ ছিল এবং ঐক্যের কোনো অনুভূতি তাদের মধ্যে ছিল না। মোটামুটি ভাবে বলা যায়, নেপোলিয়ন যখন ইতালি অভিযান করছেন 1796 খ্রিস্টাব্দে, তিনি মোটামুটি ভাবে এর অনেকগুলো অঞ্চলকে একসঙ্গে আনতে সক্ষম হয়েছিলেন এবং নিজে সেখানকার শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। জোসেফ মাৎসানি স্বীকার করেছেন যে নেপোলিয়নের এই আক্রমণের ফলেই ইতালির মানুষ বিচ্ছিন্নতা ভুলে প্রথমবারের মতো ঐক্য অনুভব করেছিল। কিন্তু তোমরা জানো তার পরের ইতিহাস, তারপরে কি ঘটছে? নেপোলিয়নের পতন ঘটছে। এরপর ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সেই ভিয়েনা সম্মেলনে কি হলো? 3টি নীতি গৃহীত হয়েছিল, তোমরা জানো। একটি হচ্ছে ন্যায্য অধিকার নীতি, আরেকটি হলো ক্ষতিপূরণ নীতি এবং আরেকটি শক্তিসাম্য নীতি। এই 3টি নীতিতেই কিন্তু ইতালি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ন্যায্য অধিকার নীতির মাধ্যমে ইতালি সিসিলি এবং ন্যাপলসে বুর্ব রাজবংশ রাজত্ব করছে। সার্ডিনিয়া এবং পিয়েডমন্ট স্যাভয় বংশ পেয়ে যাচ্ছে। এরপর আসি ক্ষতিপূরণ নীতি। এই ক্ষতিপূরণ নীতিতে কি হলো? পারমা, মডেনা, ভেনিসিয়া এবং লম্বার্ডি অস্ট্রিয়া নিয়ে নেয়। শক্তিসাম্য নীতির ফলে ইতালির আরো কিছু অঞ্চল শক্তি বলয় গড়ে তোলার জন্য অন্যান্য শক্তিবর্গের মধ্যে ভাগ করে দেওয়া হয়। অর্থাৎ নেপোলিয়ন বিচ্ছিন্ন অঞ্চলগুলোকে একজোট করে যে একটা ঐক্যের স্বপ্ন দেখিয়েছিলেন, ভিয়েনা সম্মেলনের পর সেই ঐক্য আবার নষ্ট হয়ে যায়। এর পরেও ছিল আরো কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ, যেগুলো ইতালির ঐক্যকে আরো বিনষ্ট করে দেয়। যেমন অস্ট্রিয়ার শাসন, কড়া নজর, পোপের রাজত্বের অস্তিত্ব, মেটারনিক সিস্টেম এবং এই ছোট ছোট রাজ্যগুলোর নিজেদের মধ্যে পারস্পরিক বিদ্বেষ এবং ঐক্যের অভাব। এগুলো ছিল ইতালির ঐক্যকরণের পথে বাধা। তাহলে ইতালি কিভাবে ঐক্যবদ্ধ রাষ্ট্র হিসাবে গড়ে তুলল?
নিজেকে। এখানে তিনজন মানুষের অবদানের কথা উল্লেখ করতে হবে। একজন হচ্ছেন জোসেফ মাৎসেনি, অন্যজন কাউন্ট কাউর, এবং একজন বিখ্যাত মানুষ, তোমরা তার নাম জানো, তিনি হচ্ছেন গ্যারিবল্ডি। চলো একে একে এগুলো আলোচনা করি। প্রথমে আসি জোসেফ মাৎসেনির কথা। তার আগে একটু বলে নি, ইতালির এই অনেকের পর্বে, এই পরাধীনতার পর্বে ইতালিতে একটি আন্দোলন কিন্তু খুব জোরদার হয়ে ছিল। সেই আন্দোলনটির নাম হচ্ছে রিসঅর্গিমেন্টো, অর্থাৎ জাগরণ, পুনর্জাগরণ। তোমরা জানো ইতালিতে কিন্তু প্রথমবারের জন্য রেনেসাঁ হয়েছিল, সেটা ছিল প্রথম জাগরণ, আর এটা হলো দ্বিতীয় পর্বের জাগরণ। এই জাগরণের অর্থাৎ রিসঅর্গিমেন্টোর কয়েকটি লক্ষ্য ছিল। যেমন এই সময় তারা ইতালির ঐতিহ্যের উপর জোর দিচ্ছে, পুরনো ইতিহাসকে গুরুত্ব দিচ্ছে, তারা বিজ্ঞান এবং সাহিত্যের প্রসারের কথা বলছে, তারা গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং স্বাধীনতার কথা বলছে, তারা ঐক্যবদ্ধ এবং শক্তিশালী ইতালির পুনরুত্থানের কথা বলছে। এগুলো হলো রিসঅর্গিমেন্টো বা দ্বিতীয় পুনরুত্থানের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক। এই পুনরুত্থানের পর্ব থেকেই কিন্তু ইতালির ঐক্যকরণের পথ চলা শুরু, যেটাকে প্রথম পর্বে নেতৃত্ব দিচ্ছেন জোসেফ মাৎসেনি। এর আগে কিন্তু কার্বোনারি দল বারবার অস্ট্রিয়া এবং পোপের বিরুদ্ধে ইতালিতে আন্দোলন করেছিল, কিন্তু শক্তিশালী এই দুই পক্ষের বিরুদ্ধে কার্বোনারি দল দাঁড়াতে পারেনি। এরপর আসলো জোসেফ মাৎসেনি এবং তার ইয়ং ইতালি পার্টি। এই ইয়ং ইতালি পার্টি কি, মোটামুটি 40 বছর বয়সের নিচে যাদের যেসব মানুষরা ইতালিতে থাকতেন তাদেরকে এই দলে অন্তর্ভুক্ত করা হতো। দেশের অখণ্ডতা, স্বাধীনতা এবং ঐক্যের জন্য প্রাণ উৎসর্গের শপথ তাদের নিতে হতো। 1831 খ্রিস্টাব্দে এই ইয়ং ইতালি পার্টি তিনি গঠন করছেন এবং এত জনপ্রিয় হয়ে যায় যে 1833 খ্রিস্টাব্দের মধ্যেই ইতালিতে প্রায় 60,000 মানুষ এই ইয়ং ইতালি দলের সদস্যপদ গ্রহণ করে। তাদের নেতৃত্বে ইতালিতে জোরদার ঐক্যবদ্ধ হওয়ার আন্দোলন শুরু হয়েছে। এই ইয়ং ইতালি পার্টি কিন্তু সব সময় মনে করত দেশীয় যুবশক্তিকে ব্যবহার করে দেশের যুবকদের সাহায্যে কিন্তু ঐক্যবদ্ধ ইতালির আন্দোলন পরিচালিত হবে এবং ঐক্যবদ্ধ ইতালির জন্ম হবে। এরপর আমরা যে মানুষটির অবদানের কথা উল্লেখ করব তিনি হলেন কাউন্ট কাউর। তিনি কি করলেন? তিনি পিয়েডমন্ট এবং সার্ডিনিয়ার শাসক ছিলেন। তিনি মনে করতেন ইতালির ঐক্য আন্দোলনের জন্য বৈদেশিক শক্তির সাহায্য একান্ত প্রয়োজন। শুধুমাত্র ইতালির যুবশক্তিকে দিয়ে এত বড় একটা ঐক্যকরণ আন্দোলন চালানো সম্ভব নয়। সেক্ষেত্রে তিনি ইতালির সমস্যাটাকে একটি আন্তর্জাতিক সমস্যায় পরিণত করার পক্ষপাতী ছিলেন। তার কাছে একটি সুযোগ এসে গেল। তোমরা জানো ক্রিমিয়ার যুদ্ধের কথা 1854 খ্রিস্টাব্দে। ক্রিমিয়ার যুদ্ধে তিনি ফ্রান্সের পক্ষে হয়ে যোগদান করেছিলেন। তিনি বলেছিলেন তার সৈন্যদের যে প্রাণ দিয়ে তোমরা যুদ্ধ করো, এই ক্রিমিয়ার যুদ্ধক্ষেত্র থেকেই ঐক্যবদ্ধ ইতালির জন্ম হবে। সত্যি তাই হয়েছিল। ক্রিমিয়ার যুদ্ধে জয়লাভের পর খুশি হয়ে তৃতীয় নেপোলিয়ন ইতালিকে সাহায্য করার জন্য সচেষ্ট হন এবং কাফুর ইতালির সমস্যাটাকে একটি আন্তর্জাতিক সমস্যায় পরিণত করতে সক্ষম হন। ফলে অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধে
ইতালিকে তৃতীয় নেপোলিয়ন সাহায্য করতে সম্মত হন। বিনিময়ে তিনি স্যাভয় এবং নিস দাবি করেন। কাভার কিন্তু এতে রাজি হয়ে যান। ফল কি হলো? এরপর ফলে ফ্রান্স পিয়েডমন্ট সার্ডিনিয়া অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয় এবং সেই যুদ্ধে অস্ট্রিয়া শোচনীয়ভাবে পরাজিত হয়। ফলে 1859 খ্রিস্টাব্দে আমরা দেখব অস্ট্রিয়ার সঙ্গে বেল্লা ফ্রাঙ্কার চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। সেই চুক্তির শর্ত অনুযায়ী স্যাভয় এবং নিস ফ্রান্স পাচ্ছে এবং ইতালি পারমা, মডেনা, রোমানা এই অঞ্চলগুলো তার সঙ্গে অন্তর্ভুক্ত করে নেয় এবং পরে পোপের রাজ্য ইতালির দখলে চলে আসে। ইতালির ঐক্যকরণে যে ত্রয়ীর ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল তাদের মধ্যে অন্যতম হলেন গ্যারিবল্ডি। তিনি কি করলেন? তিনি লাল কর্তা বাহিনী গঠন করলেন। এই লাল কর্তা বাহিনী খুবই জনপ্রিয় ছিল ইতালিতে। নেতা ছিলেন গ্যারিবল্ডি। এ প্রসঙ্গে বলে রাখি, এই লাল কর্তা নামটা কিন্তু তোমরা আরেকটি ক্ষেত্রেও কিন্তু শুনেছ। সেটি হচ্ছে খান আব্দুল গফর খান, অর্থাৎ সীমান্ত গান্ধী। জানো তো, আমাদের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে গান্ধীবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি আন্দোলন করছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে। তিনি কিন্তু খোদা এই খিদমতগার বা ঈশ্বরের সেবক বলে একটি বাহিনী গঠন করেছিলেন। তারাও লাল পোশাক পরতেন। এবার আসি, গ্যারিবল্ডি তার এই লাল কর্তা বাহিনীকে নিয়ে ন্যাপলস এবং সিসিলি দখল করে নেন। তিনি পোপের রাজ্য আক্রমণ করেন। পোপের রাজ্য দখল করার চেষ্টা করলে ক্যাভুর কিন্তু বাধা দেন। ক্যাভুর খুবই দক্ষ কূটনীতিবিদ ছিলেন। পোপের রাজ্য আক্রমণ করলে জনমানসে বিরূপ প্রতিক্রিয়া পড়বে এই ভেবে তিনি গ্যারিবল্ডিকে পোপের রাজ্য আক্রমণ থেকে বিরত করেন। যাই হোক, ক্যাভুরের আহ্বানে গ্যারিবল্ডি সেই ইচ্ছে ত্যাগ করেন। এইভাবে আমরা দেখব এই গ্যারিবল্ডি, ক্যাভুর এবং জোসেফ মাক্সিনের চেষ্টায় ঐক্যবদ্ধ ইতালির জন্ম হচ্ছে। 1861 খ্রিস্টাব্দে তুরিনে একটি সভা আয়োজিত হচ্ছে। অসংখ্য মানুষের সামনে পিয়েডমন্ট সার্ডিনিয়ার রাজা ভিক্টর ইমানুয়েলকে ঐক্যবদ্ধ ইতালির সম্রাট হিসাবে ঘোষণা করা হচ্ছে এবং 1870 খ্রিস্টাব্দে রোম ও ইতালির সঙ্গে যুক্ত হয়ে যায়। আর ক্যাভুরের বিখ্যাত উক্তিটি এ প্রসঙ্গে আমাদের মনে রাখতে হবে। তিনি বলছেন, ইটালি ইজ মেড, অল ইজ সেফ। এবার আমরা ইতিহাসের একটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। একটি গুরুত্বপূর্ণ দেশ এবং একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তাকে নিয়ে আমরা এখন আলোচনা করব। সেই গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে জার্মানি, আর সেই বিখ্যাত মানুষটি হচ্ছে বিসমার্ক। অর্থাৎ বিসমার্কের নেতৃত্বে জার্মানির ঐক্যকরণ আন্দোলন এখনকার আমাদের আলোচনার বিষয়। এবার আসি, জার্মানির সমস্যা কি ছিল। ইতালির মতো এখানেও আমরা দেখব জার্মানি নানান সমস্যায় জর্জরিত ছিল। তাদের মধ্যে কোন রকম ঐক্য ছিল না। 300টির বেশি ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে জার্মানি বিভক্ত ছিল। তাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব, বিদ্বেষ সর্বদা লেগেই থাকত। এখানেও সে একই রকম ঘটনা ঘটল। তোমরা জানো, কনফেডারেশন অফ রাইন বা জার্মান সংঘ, রাষ্ট্রসংঘ, যেখানে আমরা দেখলাম নেপোলিয়ন ওইসব বিচ্ছিন্ন বিক্ষিপ্ত রাজ্যগুলোকে এক করে 39টি রাজ্য করে তুললেন এবং তিনি সেখানকার শাসক হিসেবে নিযুক্ত হলেন। অর্থাৎ বিচ্ছিন্ন বিক্ষিপ্ত একটা জাতিকে এখানেও নেপোলিয়ন ঐক্যের একটা অনুভূতি দিলেন।
আবার একটি ঘটনাও কিন্তু ঘটল, যেটি ইটালির ক্ষেত্রেও ঘটেছিল, সেটি হলো ভিয়েনা সম্মেলন। এই ভিয়েনা সম্মেলনে জার্মানির বিভিন্ন অঞ্চলগুলোকে অদল বদল করে দেওয়া হলো। বিশেষ করে ফ্রান্সের চারিদিকে শক্তি বলয় গড়ে তোলার জন্য জার্মানিকেও অনেক ত্যাগ করতে হয়েছিল, তা অনেক গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোকে ছেড়ে দিতে হয়েছিল। ফলে আবার সেই অনেকের ভূমিতে পরিণত হয়ে গেছিল জার্মানি। এবার আসি জার্মানির ঐক্যকরণের ক্ষেত্রে সমস্যাগুলো কি ছিল, অর্থাৎ মূল বাধাগুলো কি ছিল। এক্ষেত্রে সে একই জিনিস, কি অস্ট্রিয়ার কন্ট্রোল, দ্বিতীয়ত মেটারনিক সিস্টেম, তৃতীয়ত কার্লসবার্গ ডিক্রি এবং চতুর্থত আঞ্চলিক শক্তিগুলো, বিশেষ করে বিক্ষিপ্ত জার্মান রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক বিদ্বেষ এবং সংঘাত জার্মানির ঐক্যকরণের ক্ষেত্রে মূল বাধা ছিল। এবার আসি তাহলে কিভাবে জার্মানি এইসব সমস্যাগুলোকে কাটিয়ে ঐক্যের পথে এগিয়ে গেল। এক্ষেত্রে আমাদের কয়েকটা ঘটনার কথা মনে রাখতে হবে। এই ঘটনাগুলো জার্মানিকে ধীরে ধীরে একটা ঐক্যবদ্ধ রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে সাহায্য করেছিল। প্রথম আসি প্যান জার্মান মুভমেন্ট। এক্ষেত্রে আমরা দেখব জার্মানির বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্ররা যারা ছিল উদারমনস্ক এবং জাতীয়তাবাদে উদ্বুদ্ধ, তারা এই সমস্ত রকম বৈদেশিক বাধা কাটিয়ে জার্মানিকে একটা ঐক্যবদ্ধ এবং শক্তিশালী রাষ্ট্র হিসাবে দেখতে চেয়েছিল। শিল্প, সাহিত্য সব দিক থেকেই এই প্যান জার্মানিজম মুভমেন্টটা গড়ে উঠেছিল। দ্বিতীয়ত তোমরা জানো 1848 খ্রিস্টাব্দের এবং 1830 খ্রিস্টাব্দের দুটো পরপর যে বিপ্লব, সেই বিপ্লবের প্রভাব দারুণভাবে পড়েছিল এই জার্মানির উপর। তারপর আমরা দেখব কার্লসবার্গ ডিক্রির বিরুদ্ধে অ্যান্টি কার্লসবার্গ ডিক্রি মুভমেন্ট করে উঠছে জার্মানিতে, প্রবল উৎসাহ এবং উদ্দীপনা তৈরি করছে জার্মান মানুষদের মধ্যে। ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টের একটা উদ্যোগের কথা আমরা দেখব 1848 খ্রিস্টাব্দে। কিছু মানুষ তারা একটা পার্লামেন্ট সংগঠিত করছে, করে নতুন সংবিধান রচনার জন্য একটা প্রয়াস নিচ্ছে, কিন্তু তাদের সেই প্রয়াসটা অবশ্যই ব্যর্থ হয়েছিল। কিন্তু ঐক্যকরণের ক্ষেত্রে এই প্রয়াসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আর যে কারণটির কথা তোমাদের অবশ্যই মনে রাখা উচিত, সেটি হচ্ছে জোলভেরাইন বা শুল্ক সংঘ গঠন। জার্মানির এইসব বিচ্ছিন্ন রাষ্ট্রগুলো, সেখানে শুল্ক সংঘ গড়ে উঠেছিল এবং শুল্ক সংঘের সদস্য হিসাবে জার্মানির বিভিন্ন এইসব ছোট ছোট অঞ্চলগুলো একটা সময় যোগ দেয় এবং 1850 খ্রিস্টাব্দের মধ্যেই জোলভেরাইন বা জার্মান শুল্ক সংঘে শুধুমাত্র অস্ট্রিয়া বাদে প্রায় সমস্ত ছোট ছোট অঞ্চলগুলো যোগ দিয়েছিল। এই জোলভেরাইন গঠন করেছিলেন ম্যাজিন। মোটামুটি ভাবে বলতে গেলে অ্যাডাম স্মিথের ফ্রি ট্রেড যে পলিসি, তার উপর ভিত্তি করে এই জোলভেরাইন গড়ে উঠেছিল। এই জোলভেরাইনের মাধ্যমে প্রথম জার্মান ভাষাভাষী গোষ্ঠী যেসব ছোট ছোট অঞ্চলগুলো নিজেদের মধ্যে একটা ঐক্য অনুভব করতে পেরেছিল। এবং আমি আগেই বলেছি যে অস্ট্রিয়া বাদে প্রায় সমস্ত জার্মান ছোট ছোট রাষ্ট্রগুলো এই জোলভেরাইন শুল্ক সংঘের সদস্য হয়েছিল। জার্মানির ঐক্যকরণের ক্ষেত্রে এরপর যে বিখ্যাত মানুষটির কথা আমরা বলবো, তার অবদান ছিল ব্যাপক। তিনি হলেন বিসমার্ক। এই বিসমার্ক একজন অভিজাত মানুষ ছিলেন। তিনি এক বিশেষ পরিস্থিতিকে কাজে লাগিয়ে জার্মানির তথা বিশ্বের একজন অন্যতম রাষ্ট্রনীতিবিদ হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন। কি সেই পরিস্থিতি? প্রথম উইলিয়াম তিনি চেয়েছিলেন সৈন্য সংখ্যা বৃদ্ধি করে অস্ট্রিয়ার কবল থেকে জার্মানিকে মুক্ত করতে,
কিন্তু পার্লামেন্ট তাতে সমর্থন দিচ্ছিল না। ঠিক এই রকম অবস্থাতে জার্মানির বিসমার্কের উত্থান ঘটছে। তিনি প্রথম উইলিয়ামকে পুরোপুরিভাবে সমর্থন করছেন এবং সৈন্য সংখ্যা বৃদ্ধির পক্ষেই মত দিচ্ছেন। তিনি প্রথম উইলিয়ামের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হচ্ছেন। তার নীতি ছিল মূলত ব্লাড অ্যান্ড আয়রন পলিসি, অর্থাৎ রক্ত ও লৌহের নীতি। যুদ্ধ এবং রক্ত ব্যতি রেখে জার্মানির ঐক্যকরণ যে সম্ভব নয় তা বিসমার্ক উপলব্ধি করেছিলেন। তাই শুধুমাত্র সৈন্য সংখ্যা বৃদ্ধি নয়, তিনি যুদ্ধের মাধ্যমে অস্ট্রিয়ার কবল থেকে মুক্ত করে এক ঐক্যবদ্ধ জার্মানি গড়ে তোলার পথ তৈরি করতে চেয়েছিলেন। প্রথম উইলিয়ামের পূর্ণ সমর্থন তাকে এক্ষেত্রে সহায়তা করেছিল। তাই 1870 খ্রিস্টাব্দ থেকে 1890 খ্রিস্টাব্দ পর্যন্ত জার্মানি তথা ইউরোপের রাজনৈতিক পরিমণ্ডল এই বিসমার্কের দ্বারাই পরিচালিত হয়েছিল। এই সময়কালকে তাই এজ অফ বিসমার্ক বা বিসমার্কের যুগ বলা হয়ে থাকে। তিনি মোটামুটি 3টি যুদ্ধের মাধ্যমে জার্মানির ঐক্যকরণ সম্পূর্ণ করেছিলেন। এই 3টি যুদ্ধের মাধ্যমে জার্মানিকে ঐক্যকরণ করেছিলেন বলেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে জার্মানির ঐক্যকরণ কি 3টি যুদ্ধের ফল ছিল? The German unification is the result of the 3 wars produced by the diplomacy of Bismarck. সত্যি কি তাই? জার্মানির ঐক্যকরণের ক্ষেত্রে এই 3টি যুদ্ধের বিষয়ে আলোচনা করলে এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। একে একে আলোচনা করি। প্রথম যে যুদ্ধের কথা বলবো সেটি হলো ডেনমার্কের যুদ্ধ। 1864 খ্রিস্টাব্দে এই যুদ্ধ হয়েছিল। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, জার্মানির ঐক্যকরণের ক্ষেত্রে সব থেকে বড় শত্রু ছিল তো অস্ট্রিয়া, তাহলে হঠাৎ ডেনমার্কের সঙ্গে যুদ্ধ হলো কেন? এক্ষেত্রে বিসমার্কের অসম্ভব কূটনৈতিক প্রজ্ঞার পরিচয় তোমরা পাবে। ডেনমার্কের অধীনে স্লেজউইক এবং হলস্টেন এই দুটো অঞ্চল ছিল। এই দুটো অঞ্চলকে জার্মানির অন্তর্ভুক্ত করতে তিনি প্রথমে উদ্যোগী হলেন। এক্ষেত্রে তিনি কি করলেন? অস্ট্রিয়া এবং প্রাসিয়াকে সঙ্গে নিয়ে তিনি ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলেন 1864 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে ডেনমার্ক পরাজিত হয় এবং স্লেজউইক এবং হলস্টেন প্রাসিয়া এবং অস্ট্রিয়ার মধ্যে ভাগ হয়ে যায়। অস্ট্রিয়া পায় হলস্টেন এবং স্লেজউইক পায় প্রাসিয়া। আর গ্যাস্টিনের চুক্তির মাধ্যমে এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। তোমাদের মনে রাখতে হবে, বিসমার্ক কিন্তু চেয়েছিলেন দুটো অঞ্চলই, স্লেজউইক এবং হলস্টেন, কিন্তু ডেনমার্কের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তাকে একটি অঞ্চল হারাতে হয়, অর্থাৎ হলস্টেন কিন্তু পেয়ে গেল অস্ট্রিয়া। এরপরে আমরা দেখতে পাবো তিনি কি করছেন। আমি আগেই বলেছি, জার্মানির ঐক্যকরণের ক্ষেত্রে মূল বাধা কিন্তু অস্ট্রিয়া, এবং অস্ট্রিয়ার সঙ্গে তার যুদ্ধ কিন্তু ছিল অনিবার্য। তিনি কি করলেন? তিনি অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ বাঁধালেন। গ্যাস্টিনের চুক্তি ভাঙার অজুহাতে তিনি অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলেন। এক্ষেত্রে রাশিয়া, ইতালি এবং ফ্রান্সকে তিনি সঙ্গে পেলেন। এই যুদ্ধ 1866 খ্রিস্টাব্দে হচ্ছে, স্যাডোয়ার যুদ্ধ নামে পরিচিত। এই 7 সপ্তাহের যুদ্ধে আমরা দেখব অস্ট্রিয়া শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। ফলে জার্মানির থেকে অস্ট্রিয়া তাদের অধিকারগুলো ধীরে ধীরে সরিয়ে নেয় এবং প্রাগের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয়। আর এই যুদ্ধক্ষেত্র থেকে ইতালি ভেনিসিয়া লাভ করে এবং জার্মান জাতিভুক্ত সমস্ত এলাকাগুলো থেকে অস্ট্রিয়া তাদের অধিকার ছেড়ে দিতে বাধ্য হয়। এইভাবে অস্ট্রিয়া এবং ডেনমার্কের সঙ্গে যুদ্ধ করে প্রাসিয়ার নেতৃত্বে জার্মানি
তার ঐক্যকরণের দুটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করতে সক্ষম হয়। এরপর জার্মানির ঐক্যের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ শক্তি মূল অন্তরা হয়ে দাঁড়িয়েছিল সেটি হলো ফ্রান্স। তোমরা আগেই দেখেছ ফ্রান্সের সঙ্গে একজোট হয়ে কিন্তু বিসমার্ক অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এবার তোমরা দেখবে অস্ট্রিয়াকে সাথে নিয়ে ফ্রান্সের বিরুদ্ধে তিনি যুদ্ধে অবতীর্ণ হচ্ছে 1870 খ্রিস্টাব্দে, যে যুদ্ধের নাম সেডানের যুদ্ধ বা ফ্র্যাঙ্কো প্রাশিয়ান ওয়ার। ফ্রান্সের সঙ্গে যুদ্ধের জন্য বিসমার্ক প্রস্তুত হচ্ছে, কিন্তু ফ্রান্সের সঙ্গে যুদ্ধ করার জন্য একটি উপযুক্ত কারণ তৈরি করা তার কাছে অত্যন্ত প্রয়োজন হয়ে ওঠে। এই সময় একটি ঘটনা তাকে সুযোগ করে দেয়। কি সেই ঘটনা? এমনিতেই ফ্রান্সের বিরুদ্ধে জার্মানি ক্ষুব্ধ ছিল, কেননা তাদের লুক্সেমবার্গকে তৃতীয় নেপোলিয়ন ফ্রান্সের অন্তর্ভুক্ত করতে চেয়েছিল। জার্মানরা এর বিরুদ্ধে ছিল। এই সময় স্পেনের রাজ সিংহাসন থেকে রানী ইসাবেলাকে জনগণ হটিয়ে দেয়। তারা ফ্রান্সের সীমান্তবর্তী হোয়েনজোলান বংশের লিওপোল্ডকে নিজেদের রাজা হিসাবে স্বীকৃতি দেন, কিন্তু ফ্রান্স এই বিষয়টি মেনে নিতে পারেনি। তারা লিওপোল্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় এবং অবশেষে লিওপোল্ডকে পদত্যাগ করতে বাধ্য করেন। এ প্রসঙ্গে ফ্রান্স চেয়েছিল আর কোনোদিনও যেন হোয়েনজোলান বংশের কেউ স্পেনের সিংহাসনে না বসে, এটা নিশ্চিত করতে। তাই তারা এই বিষয়ে আলোচনা করার জন্য প্রাশিয়ার সঙ্গে একটি বৈঠক ডাকে। প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম এমস নামক একটি শহরে বিশ্রাম নিচ্ছিলেন। তার সাথে আলোচনা করার জন্য ফ্রান্সের রাজদূত বেনেদিতিকে পাঠানো হয়। এমসে এসে বেনেদিতি তার পুরো বিষয়টি রাজা প্রথম উইলিয়ামকে বলেন, কিন্তু উইলিয়াম এ বিষয়ে কোন রকম সাহায্য করতে তাকে পারবেন না বলে সবিনয়ে জানিয়ে দেন। অর্থাৎ রাশিয়া জানিয়ে দেয় যে হোয়েনজোলান বংশের লিওপোল্ড যদি স্পেনের সিংহাসনে বসে সেক্ষেত্রে রাশিয়ার কোনো আপত্তি নেই। এইভাবে তাদের মধ্যে আলোচনা সমাপ্ত হয়। প্রথম উইলিয়াম পুরো ঘটনাটি জানিয়ে একটি টেলিগ্রামের মাধ্যমে তার প্রধানমন্ত্রী বিসমার্ককে পাঠিয়ে দেন। অসম্ভব কূটনীতিবিদ বিসমার্ক এই ঘটনাটিকে নিজের মতো করে সাজিয়ে নেন। তিনি তার টেলিগ্রামের কিছু অংশকে বাদ দিয়ে এমনভাবে পরের দিন ইউরোপের সমস্ত সংবাদপত্রে প্রচার করেন যে যেখানে পরিষ্কারভাবে দেখা যায় যে ফ্রান্সের রাষ্ট্রদূত বেনেদিতিকে প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম দারুণভাবে অপমান করেছেন। এতে এই যুদ্ধে আমরা দেখব প্রাশিয়া, অস্ট্রিয়া, রাশিয়া, ইতালিকে সঙ্গে নিয়ে এক যুদ্ধে অবতীর্ণ হচ্ছে এবং ফ্রান্স এই যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। এই যুদ্ধের ফলে ফ্রাঙ্কফুর্ট সন্ধি স্বাক্ষরিত হচ্ছে এবং নেপোলিয়নের, বিশেষ করে তৃতীয় নেপোলিয়নের চূড়ান্ত পরাজয় রচনা করছে এই যুদ্ধ। ব্যাপক আর্থিক ক্ষতিপূরণ রাশিয়া লাভ করছে এবং এতদিন ধরে ফ্রান্সের অধীনে থাকা অনেক জার্মান জাতিভুক্ত এলাকাগুলো রাশিয়া লাভ করছে, যেমন আলসেস, লোরেন ইত্যাদি। তাই এই তিনটি যুদ্ধ সংগঠিত করে বিসমার্ক জার্মানির ঐক্যকরণকে সম্পূর্ণ করছেন। তাই বলা হয় থাকে যে জার্মানির ঐক্যকরণ আসলে ছিল এই তিনটি যুদ্ধেরই পরিণাম। ক্যাটলবি তাই যথার্থই বলেছেন, জার্মানির ঐক্যকরণের পর বিসমার্ক এতটাই শক্তিশালী হয়ে গেছিলেন যে বিসমার্ক মানেই জার্মানি আর জার্মানি মানেই ইউরোপ।